এনসিপি বা কিংস পার্টি কিভাবে তৈরি হয় আপনি নিজেও সাংবাদিক হিসেবে জানেন। ইতিপূর্বেও বহুত কিংস পার্টি তৈরি হয়েছে বাংলাদেশে। কিংস পার্টি কিভাবে তৈরি হয় আপনারা নিজেরাও জানেন। এই নাসিরুদ্দিন পাটোয়ারি 5 তারিখের পরে, বিশেষ করে গত 6 মাসে উনি ঢাকা 8 আসনে আমাদের শাসনের চেয়েও খারাপ বলবো আমি মনে করি। তারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্ম ব্যবসায়িক। তারা যে কথাটা বলেছে যে বিড়ি সুখ টানলে ভোট দিলেও বেহেশতে যাওয়া যাবে বা জান্নাত পাওয়া যাবে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে এবং ধর্মকে তারা অপব্যবহার করছে। এটা নিয়ে তাদের ব্যক্তিত্ব প্রকাশ পায়নি, তাদের আদর্শ প্রকাশ পায়নি, বরং তাকে মানুষ, এদেশের ধর্মপ্রাণ মানুষ তাকে ঘৃণা করছে বলে আমার মনে হয়। আমরা আরেকটা জিনিস দেখতে পেয়েছি, কুষ্টিয়া এক আসনের জামাত প্রার্থী আমির হামজা গতদিনে একটা নিয়ে আছে ইসলামী জালসা অনুষ্ঠানে বলছে কোকোকে নিয়ে একটা খারাপ একটা মন্তব্য করেছে। এই বিষয়ে আপনি কিছু বলতেছেন? অবশ্যই বলতে চাবো, আরাফাত রহমান কোকো কে ছিলেন, উনি কেমন ছিলেন? আরাফাত রহমান কোকোর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার মা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার সন্তান। আরাফাত রহমান কোকো কিন্তু কোনোদিনও রাজনীতির সাথে বা রাজনীতি নিয়ে উনি বাড়াবাড়ি করেন। উনি নির্ভীতচারী এবং ভদ্র মানুষ ছিলেন। উনি খেলাধুলা নিয়ে বেশি ব্যস্ত থাকতেন। আমার জানা মতে ওনার সাথে কোনোদিন কারোর কখনো বিরোধ হয়েছে কিনা আমি জানি না। হ্যাঁ, ওই সেটাই বলছি যে ওনাকে যেটা বলা হয়েছে যে উনি যে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছে, এ থেকে প্রমাণিত হয় যে তাদের মন মানসিকতা বা তাদের বেড়ে ওঠা, তাদের বংশগতি, তাদের মানে মানে চারিত্রিক বৈশিষ্ট্যটা কি। একজন মানুষ মারা গেছে, ইসলামে কিন্তু বলা আছে যে মানুষটি মারা গেছে তার সম্পর্কে আপনি কখনোই কুরুচিপূর্ণ কথা বলতে পারবেন না। তারপর একজন আলেম হিসেবে কিন্তু বলছে, উনি আলেম কিনা আমি বুঝতে পারতেছি না, কারণ তার না, উনি ইসলামিক বক্তা হলেও শোনে মানুষের কথাবার্তা চাল চলন দেখে বোঝা যায় যে ওনার পারিবারিক অবস্থানটা কি। আমির হামজাকে আমি যতটুকু দেখেছি বা তার কথাবার্তা যতটুকু শুনেছি, তাতে কখনো মনে হয় নাই যে খুব সে উচ্চ বংশীয় বা ভদ্র বা সম্ভ্রান্ত পরিবারের লোক। উনি যদি সম্ভ্রান্ত পরিবারের লোক হয়ে থাকতেন বা ইসলামের যদি আলিম হয়ে থাকতেন, উনি যদি সুবক্তা হয়ে থাকতেন, যে ইসলামিক জালসা করে মানুষকে ধর্মের দিকে নিয়ে আসতেছেন, তাহলে উনি একথা বলতে পারতেন না। উনি কেন বলেছেন এ কথাটা আমার বোধগম্য নয়। তার পারিবারিক শিক্ষা, তার সামাজিক শিক্ষা, তার বংশগতির শিক্ষার চরম চরম দুর্বলতা আছে। এবং আমরা কিছুদিন যাবো দেখতে পাচ্ছি ঢাকা 8 আসনে এনসিপি প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি আছে কিছু ওখানে বিভাস কিছু কথা বলতেছে, তোপের মুখে পড়তেছে কথাগুলো বলার কারণে। কারণ সে ভোট চাইতে গিয়ে বিএনপির কার্যালয়ে ভোট চাইতে গিয়ে উনি তোপের মুখে পড়ছেন। দেখেন যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে কিন্তু আমরা 5 তারিখের আগে কোথাও নাম শুনিনি। সে ছাত্রনেতা ছিল, এটা ঠিক। নাসিরুদ্দিন পাটোয়ারি 5 তারিখের পরে এই যে এনসিপি নিয়ে, এনসিপি বা কিংস পার্টি কিভাবে তৈরি হয় আপনি নিজেও সাংবাদিক হিসেবে জানেন। ইতিপূর্বেও বহুত কিংস পার্টি তৈরি হয়েছে বাংলাদেশে। কিংস পার্টি কিভাবে তৈরি হয় আপনারা নিজেরাও জানেন। এই নাসিরুদ্দিন পাটোয়ারি 5 তারিখের পরে, বিশেষ করে গত 6 মাসে উনি ঢাকা 8 আসনে আমাদের হেভিওয়েট প্রার্থী, আমাদের মির্জা আব্বাস ভাই 1977 সালে উনি ঢাকার কমিশনার ছিলেন, উনি ঢাকার মেয়র ছিলেন, উনি মন্ত্রী ছিলেন, উনি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্যদের মধ্যে একজন। ওনার পারিবারিক অবস্থান শাহজাহানপুরে, মতিঝিলে বা ওই আসনগুলোতে আপনি দেখবেন যে একমাত্র আব্বাস ভাই কিন্তু যথেষ্ট পপুলার এবং আব্বাস ভাই সিনিয়র সিটিজেন। নাসিরুদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বলছে দীর্ঘদিন থেকে, উনি ঠিক বলছে না, কিন্তু উনি যে তোপের মুখে পড়তেছে। বিএনপি কিন্তু ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেতা কর্মীরা ওখানে অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে। বিএনপি সবসময় ধৈর্যের পরিচয় দিচ্ছে। গত 5 তারিখ থেকে ওরা যেভাবে আমাদেরকে ডিস্টার্ব করছে, মানে ইরিটেট করছে, মানে অন্যায়ভাবে বিভাস কথাবার্তা বলছে, নাসিরুদ্দিন পাটোয়ারি আসলে বুঝতে পারতেছে না আসলে কার সঙ্গে কি কথা বলতে হয়। আমি মনে করি নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু পারিবারিক শিক্ষার অভাব আছে বলে আমি মনে করি। ধন্যবাদ। আমার তৃতীয় প্রশ্ন, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সংসদীয় আসন 190 ঢাকা 17 থেকে নির্বাচন করছে, জয়ের ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী?
আলহামদুলিল্লাহ, আপনি খুব সুন্দর প্রশ্ন করছেন। বাংলাদেশের 300 আসনটির মধ্যে এই ঢাকা 17 190, জাতীয়তে 190 এবং ঢাকায় 17 যে আসনটি, এই আসনটিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে নির্বাচন করেছিলেন এবং তিনি প্রকাশ থাকে যে বেগম খালেদা জিয়া 23টি আসনের মধ্যে 23 বার জিতছেন উনি, তার মধ্যে এই আসনটি ছিল। এই মর্যাদাকর আসনটিতে আমরা আবারও আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব দাঁড়িয়েছেন, ওনার গণসংযোগ করছে আমার সঙ্গে আমার বন্ধু গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, যুবনেতা, বর্ষিয়ান নেতা, দীর্ঘদিন নির্যাতিতের শিকার হয়ে উনি আজকে গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হয়েছে। উনি জানেন, উনি নিজেও গণসংযোগ করতেছে এবং আমরা গণসংযোগ করতে গিয়ে কড়াইল বস্তিতে যাচ্ছি, সেখানে গণমানুষ যারা রিক্সা চালাচ্ছে, যে সমস্ত মানুষ মুদির দোকান, সবজির দোকান, মাছের ব্যবসা করতেছে, মাছের দোকানদার, সেই সমস্ত মানুষের কাছে যে সমস্ত যেভাবে আমরা সাড়া পেয়েছি, এটা আলহামদুলিল্লাহ আমরা তাকে বিপুল ভোটে আমরা তাকে নির্বাচিত করতে পারবো বলে বিশ্বাস। আচ্ছা, আসলে নির্বাচিত বলতে আপনার এলাকায় 30-এও পাস, 40-এও পাস, 50-এও পাস, 80-তেও পাস, আপনার এখানে কেমন আশাবাদী এখানে? আলহামদুলিল্লাহ, আপনি সাংবাদিক মানুষ, তো আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। রোল অফ রেটিং, একটা মানুষ 100-র মধ্যে 33-ও পাস করে, 40-ও পাস করে, 80-তেও পাস করে। আমরা আপনাদেরকে বলবো ইনশাল্লাহ আমরা জিপিএ 5, যেটাকে গোল্ডেন মার্কস বলা হয়েছে, সেই গোল্ডেন মার্কস নিয়ে মর্যাদাকরভাবে অধিক সংখ্যক ভোট পেয়ে আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবকে এই আসনে নির্বাচিত করব, সেই আশা, সেই বিশ্বাস আমাদের আছে ইনশাল্লাহ। এবং আমরাও সাংবাদিক হিসেবে গত কয়েকদিন আগে গিয়েছিলাম করাইল বস্তিতে, ওখানে গিয়ে দেখছি যে জামাতের যে প্রার্থী, জামাতের যারা সমর্থক যারা আছে, ভোট চাইতে গিয়ে অনেকের কাছ থেকে বিকাশ নাম্বার, আসলে এবং তারা বলতেছে আমরা ভোট দিলে দেশমাতা বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানকে দিব। বস্তিবাসীর মানুষকে দিয়ে কথা বলতেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি সেটাই বলতেছি, গুপ্ত সংগঠন। আপনি নিজেও সাংবাদিক হিসেবে জানেন, 71-এর মানবতা বিরোধী অপরাধের জন্য যারা দণ্ডিত, সেই সংগঠনের লোকেরা কিভাবে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের মিছিল করে, তারা কিন্তু ছাত্রলীগ করতো, আপনি নিজেরাও জানেন, ছাত্রলীগ করতো, সুতরাং হঠাৎ তারা বের হলো গুপ্ত সংগঠন। গুপ্ত সংগঠন। আপনি সেটাই বলতেছি যে তাদেররা যে মানুষকে দারিদ্রতার সুযোগ নিয়ে প্রলোভন দেখায়। আমার ইউনিভার্সিটিতে কি হয়েছে, ওই ধরেন ইউনিভার্সিটির আশেপাশের গ্রামগুলোর গরিব মানুষকে বিয়ে করে তাদের প্রাইভেট পড়ায় তারা বাংলাদেশে ইসলামী আদর্শ বাস্তবায়ন করতে চাচ্ছে, কিন্তু তাদের সে আশায় গড়ে বালি পড়ে যাবে। তারা যে মিথ্যা কথা বলে, ভণ্ড, রোজা এবং পূজাকে এক করে তারা যেভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, আপনি দেখেন যে গত কয়েকদিন আগে জামাতের আমির খ্রিস্টান সোসাইটিতে গিয়ে একটা কথা বলেছে যে আমরা আর শরিয়া আইন চালু করব না। তার মানে কি? এবং সংবাদ সম্মেলন করে বলেছে খ্রিস্টান কমিউনিটির মধ্যে, খ্রিস্টানরা কিন্তু শরিয়া আইন চললে তারা কিন্তু বিশ্বাস করে না, হিন্দুরাও তাই। আমাদের দেশে অন্যান্য যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছেন, মাইনরিটিস রয়েছেন, তারা কিন্তু শরিয়া আইনকে পছন্দ করে না। আর আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন পলিসি দিয়ে গেছে, রাষ্ট্রীয় পলিসি দিয়ে গেছে, যেখানে শরিয়া আইন আলাদাভাবে প্রকাশ করা লাগবে না, আমরা শরিয়া আইনের মধ্যেই আসি। আমরা ইনশাল্লাহ বিএনপি শরিয়া আইনের মধ্যেই আছে। সুতরাং ওরা যে মানুষকে বিভিন্নভাবে প্ররোচিত করে, এই যে বিকাশের কথাটা আপনারা আসছেন, আমিও শুনেছি আজকে ওদের তাহের সাহেব, জামাতের মনে হয় কি যেন বড় পোস্টে আছে, ডাক্তার আব্দুল্লাহ তাহের বলছে যে আমাদের সেক্রেটারি জেনারেল বলছে যে মির্জা ফখরুল সাহেব আমাদের মাননীয় মহাসচিবকে বলছে উনি কোথায় পেলেন। অবশ্যই উনি তথ্যভিত্তিক কথা বলছে, ওনার কাছে অবশ্যই অথেন্টিক তথ্য আছে। সুতরাং এগুলা দিয়ে বাহানা করে ওনারা দেখেন 5 তারিখের বল পড়লো কি যে আমরা সংস্কার ছাড়া নির্বাচনে যাব না, আবার বললো কি পিয়ার ছাড়া নির্বাচনে যাব না, আবার বলছে কি গণভোট না হলে নির্বাচনে যাব না। ওরা এই যে 5 তারিখের পরে বিভিন্নভাবে বিএনপির প্রতি তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করতেছে এবং ওদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমরা এই ষড়যন্ত্র সম্পর্কে ওয়াকিবহাল আছি। ইনশাল্লাহ আমরা সব ষড়যন্ত্র মোকাবেলা করে 12 তারিখে বাংলাদেশের মানুষ, এদেশের মানুষ জিয়া পরিবারকে, শহীদ জিয়ার পরিবারকে এবং ধানের শীষে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবে। আরেকটা জিনিস হলো, জামাতের আমির ডাক্তার শফিকুল রহমান বলেছেন যে আমরা নারীকে ক্ষমতায়ন করব। আমরা দেখতে পেরেছি 300 আসনের মধ্যে একটাতে কিন্তু তারা নারী সংসদ সদস্য দিই না, তারা নারীকে তাহলে কিভাবে ক্ষমতায়ন করবে? ওরা দেখেন, আসলে ওরা যা বলে তা করে না, জামাত ইসলাম যা বলে তা করে না। ওদের আচার আচরণ দেখলে আপনি সন্দেহ লাগবে। সমাজের প্রতিটা জায়গাতেই ওরা কিন্তু সন্দেহের উদ্বেগ সৃষ্টি করেছে। ওরা যে মহিলার নারী নেতৃত্ব হারাম বলে, কিন্তু 1991 সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে অ্যালায়েন্স করে তারা কিন্তু নারী নেতৃত্বকে
মেনে নিয়েই কিন্তু তারা এসেছিল। এবং আজকে দেখেন তারা একটা নারীকেও তারা নমিনেশন দেয়নি। তার মানে কি 12 কোটি ভোটারের মধ্যে প্রায় 6 কোটি ভোটার কিন্তু মহিলা, এবং মহিলাদেরকে আমরা সবচেয়ে বেশি সম্মান করি। জিয়াউর রহমান সম্মান করছেন, বেগম খালেদা জিয়াও সম্মান করছেন, এবং তারেক রহমানও সম্মান করছেন। এই দেশের 12 কোটি ভোটারের মধ্যে 6 কোটি মহিলাদেরকে আমরা মা হিসেবে সম্বোধন করি। ঠিক এবং আছে। আমরা দেখতে পেরেছি প্রধানমন্ত্রী যখন বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া উনি কিন্তু প্রথম নারীদের শিক্ষাটা কিন্তু ফ্রি করে দেয়। ধন্যবাদ। হ্যাঁ, এটা তো অনেক নারীদের শিক্ষাঙ্গনকে, উচ্চশিক্ষাকে উনি কিন্তু ফ্রি করে দেয়। ফ্রি করে দিয়েছিলেন। উনি নারীদেরকে ক্ষমতায়নের জন্য, এম্পাওয়ারমেন্ট অফ দ্য উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য বেগম খালেদা জিয়া অনেক কাজ করেছে, আপনারা দেখেছেন। সেক্ষেত্রে জামাত ইসলাম যেটা বলতেছে এবং তারা নারী নেতৃত্বকে হারাম মনে করে, তাহলে তারা কিন্তু একটা নারীকেও তারা নমিনেশন দেয়নি। এ থেকেই প্রমাণিত হয় যে তারা কত বড় মানে নিজেদের আইডিওলজি থেকে না, এই বাংলাদেশের এত বড় একটা অর্ধেক সংখ্যক, কাজী নজরুল ইসলাম বলেছিল যে নারী যেখানে অর্ধেক, নারী ছাড়া আমরা কখনোই জয়লাভ করতে পারবো না, কামিয়াবি হব না। সেই তারাই কিন্তু নারীকে অবহেলা করছে, আমরা নারীকে মা জাতি হিসেবে সম্বোধন করছি। আমার চতুর্থ প্রশ্ন, বিএনপিকে কেন মানুষ ভোট দিবে? অনেক ধন্যবাদ আপনাকে সাংবাদিক ভাই। বিএনপিকে কেন ভোট দিবে, দেখবেন যে জিয়াউর রহমান বাংলাদেশের আপামর জনসাধারণের মন জয় করেছিল। বেগম খালেদা জিয়ার শাহাদত বরণের পরে 30শে ডিসেম্বর বা তার পরের দিন আপনি দেখবেন ঢাকা শহরে কোটি কোটি মানুষে তার রুহের মাগফিরাত কামনার জন্য দোয়া এবং মোনাজাত করেছে। মানুষকে জিয়াউর রহমানের সততা, বেগম খালেদা জিয়ার আদর্শ এবং তারেক রহমানের ব্যক্তিত্বকে দেখেই বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দিবে। বিএনপিকে কেন ভোট দিবে? বাংলাদেশের প্রত্যেকটি সংকটের সময় বিএনপি কিন্তু এই সংকট উত্তরণে সব সময় কাজ করছে। আপনি দেখেন 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রণাঙ্গনে থেকে উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। প্রকাশ থাকে যে উনি 2টা সেক্টরে যুদ্ধ করেছে। যুদ্ধ করার পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন করার জন্য, আধুনিক বাংলাদেশ তৈরি করার জন্য, স্বনির্ভর বাংলাদেশ তৈরি করার জন্য কিন্তু উনি অনেক মাইলের পর মাইল হেঁটেছে, খাল কেটেছে, রাস্তাঘাট করেছে, গরিব মানুষদের সাথে খাদ্যের বিনিময়ে কর্মসূচি দিয়ে বাংলাদেশের মানুষকে কিন্তু উনি উন্নয়নের মহাসড়কের নেটওয়ার্কে নিয়ে আসছিলেন। এবং খালেদা জিয়া 1991 সালে জিতার পরও দেখেন যে বাংলাদেশ কিন্তু উন্নয়নের একটা, আপনি নিজেই বললেন যে নারীদের শিক্ষার অবৈতনিক করে দিয়েছিল। এই সমস্ত কর্মকাণ্ডের জন্যই বিএনপি বাংলাদেশের মানুষকে নিয়ে চিন্তা করে, মাটি মানুষকে নিয়ে চিন্তা করে। তাই বাংলাদেশের মানুষ বিএনপি এবং খালেদা জিয়া এবং ধানের শীষকে ভোট দেবে বলে আমার বিশ্বাস। আমার পঞ্চম প্রশ্ন, জামাত চরমনায় পীরের দল, বর্তমানে চরমনায় দলটা বের হয়ে গেছে, তারা গণভোট বিষয়ে ব্যাপক আলোচনা, একদিকে আলোচনা করছে, আবার একদিকে আন্দোলন করছে। এখন তারা কিন্তু চুপ, গণভোট নিয়ে তারা কিন্তু কোনো কথা বলতেছে না। আপনাকে আগেই বলেছি যে দেখেন যে 5 তারিখের পর থেকে তারা একটা না একটা বাহানা বা ইস্যু তৈরি করতেছে। এই যে মব সন্ত্রাস, মব ভায়োলেন্স, এই যে মানুষ দ্বারা ভায়োলেন্স সৃষ্টি করা, তারা বললো সংস্কার না হলে আমরা নির্বাচনে যাব না। আমাদের 31 দফাতে সুস্পষ্টভাবে সংস্কারের কথা কিন্তু বলা আছে। তারেক রহমান কিন্তু 31 দফা অলরেডি বলেই দিয়েছে সংস্কারের বিষয়ে কি কি সংস্কার করবে, তার মধ্যে গণভোট সবই কিন্তু আছে, সবই আছে। এটা কি আসলে আন্দোলন একটা আন্দোলন করার জন্য কথাগুলো বলতেছে না? তারা তো জানে যে বিএনপি তো 31 দফার মধ্যে সবকিছুই বলে এখানে আছে, তারপরেও কেন তারা এগুলা করতেছে? আপনি কি গ্রামগঞ্জে একটা কথা আছে যে দেখতে নারী তার চলন বাঁকা। আবার কেউ কেউ বলে উলট পালট করে দেমা লুটে পুটে খাই। আবার অনেকেই বলে যে ঘোলা পানিতে মৎস্য শিকার করা। এই কথাগুলো তো যুগ যুগ ধরে চলে আসছে। আপনারা দেখবেন যে জামাত ইসলামের প্রায় 84 বছর বয়স। জামাত ইসলামের আধ্যাত্মিক নেতা মৌদুদি কিন্তু বিতাড়িত, সে কিন্তু পাকিস্তানে জামাত ইসলাম প্রতিষ্ঠা করতে পারেনি। সুতরাং আবার দেখবেন যে দেওবন্দ নামে একটা ভারতের একটা বিশাল মাদ্রাসা আছে, যে মাদ্রাসার কর্তৃপক্ষ আজ পর্যন্ত ভারতের সরকারের কাছ থেকে কোনো টাকা নেয় না। তারা নিজেরাই কিন্তু ফান্ডিং করে দেওবন্দ চালাচ্ছে। তাহলে দেওবন্দ থেকে যারা লেখাপড়া শিখে আসছে তাদের সাথে তাদের পার্থক্য কেন? দেওবন্দের লোকেরা প্রকৃত ইসলাম প্রকাশ করতেছে, এরা ইসলামকে নিয়ে ধর্ম ব্যবসা করতেছে। সুতরাং তারা ওই যে লুটেপুটে খাবো, ওই যে অন্ধকার করব, 71 সালে তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা থেকে তারা আজ পর্যন্ত বেড়ে আসতে পারেনি।
তারা ষড়যন্ত্রে বিশ্বাস করে, তারা অন্ধকার জিনিসকে বিশ্বাস করে, তারা অসত্যের সঙ্গে সবসময় থাকে। যার জন্য 5 তারিখের পর বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে এদেশের জিয়া পরিবারকে ধানের শীষে ভোট দিতে হবে। যার জন্যই তারা 5 তারিখের আগে কিন্তু কথা বলতে পারে নাই, লুঙ্গির নিচে ছিল, গুপ্ত হয়েছিল। আমরা দেখতে পেয়েছি 17 বছর কিন্তু তাদের মগবাজারের অফিসটা কিন্তু খুলতে পারে না। এখন তারা বড় কথা বলতেছে, আমরা জুলাই স্টেক হোল্ডার। আমরা 17 বছর কিন্তু হ্যাঁ, আমরা কিন্তু আমাদের তারেক রহমান, আমাদের ম্যাডাম জিয়া কিন্তু তাদেরকে কিন্তু আমরা সাথেই রেখেছিলাম। তারা কিন্তু বারবার মুনাফিকি করছে, 86 সালে মুনাফিকি করছে, আবার হলো 1996 সালেও কিন্তু মুনাফিকি করছে, আবার 2005 পর থেকে কিন্তু মানে 24 পর থেকেই তারা কিন্তু মুনাফিকি শুরু করছে। আমি আসলে এত কথা বলতে চাই না। আমাদের তারেক রহমান সাহেব বলছে যে কোনো প্রতিহিংসার রাজনীতি না, কোনো জিজ্ঞাসার রাজনীতি না, আমরা প্রতিহিংসা পরায়ণ হব না, আমরা আমাদের জিয়া পরিবার, জিয়া রহমানের আদর্শকে নিয়ে বাস্তবায়ন করতে চাই। এটাই কিন্তু প্রমাণ যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান যতগুলো ভাষণ দিয়েছে, যেখানে গিয়েছে সেখানে কিন্তু সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। কোন দলকে ইন্ডিকেট করে কিন্তু সে কোনো কথা বলে না, দলকে ছোট করে কথা বলে না। কিন্তু আমরা দেখতে পেয়েছি জামাত এবং এনসিপি চরমোনাই পীরের দল, তারা কিন্তু যখনই কোনো মিডিয়ার সামনে আসে তখনই তারা কিন্তু বিএনপিকে অ্যাটাক করে কথা বলে। কিন্তু বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন পর্যন্ত কিন্তু তার এ ধরনের কোনো কথা কিন্তু আমরা শুনি নাই। গতকালকে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও কিন্তু অনেক সুন্দর একটা কথা বলছে, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছেন। ধন্যবাদ। আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনার কোশ্চেনটা অনেক বড় হয়ে গেছে, যে আমরা আমাদের জিয়া রহমানও কিন্তু মানুষকে সম্মান দিয়ে কথা বলতেন, খালেদা জিয়াও সম্মান দিয়ে কথা বলতেন, এবং গতকালকে জাইমা রহমানের যে বক্তব্যগুলো আপনি শুনেছেন, কত সুন্দর, সুস্পষ্ট, ধীর স্থির, এবং কোনো মানুষকে আঘাত করে কথা বলছে না। আমরা সেই জন্যই আশাবাদী যে দেশের মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার বংশধর, তার পুত্র সন্তান তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান মানুষের সঙ্গে কথা বলছে। আপনারাই বিচার করবেন যে আসলে তাদের কথাগুলো মানুষ কিরকমভাবে লুফে নিচ্ছে। আমার শেষ প্রশ্ন, আমার প্রশ্ন এটা, আমরা হলো আকস্মিক নেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া একটু স্মৃতি চারণ আপনার মুখে শুনতে চাই। আমি ওনাকে 1986 সালে দেখি। আমি যখন ক্লাস 9-এর ছাত্র, আমাদের নাটোরে জেলা পরিষদ মিলনায়তনে আমাদের জেলা বিএনপির প্রোগ্রাম ছিল। আমি তখন ক্লাস 9-এর ছাত্র। 1986 সালে তাকে প্রথম দেখি। আমি দেখার পর তার প্রতি সেদিন থেকে অন্যরকম একটা শ্রদ্ধা এসেছে। তার পোশাক, তার কথাবার্তা বলার ধরন, মানুষের সঙ্গে কথা বলা, মানুষের সঙ্গে মেশা। 1986 সালে তাকে দেখার পর থেকেই আমি তাকে মায়ের আসনে অধিষ্ঠিত করেছি। তারপরে বহুতবার তার সঙ্গে আমার দেখা হয়েছে, সালাম বিনিময় হয়েছে, কিন্তু সরাসরি কখনো কথা হয়নি। সালাম দিয়েছে, উনি সালাম নিয়েছে। গত ফ্যাসিস্ট হাসিনা ওনাকে যখন মিথ্যা মামলা দিয়ে পুরান ঢাকার মাদ্রাসাতে একটা ক্যাঙ্গারু কোর্ট করেছিলেন, সেই কোর্টে আমরা যাইতাম, তাকে সালাম দিতাম, তার গাড়ির পিছনে দৌড়াতাম, তার গাড়ি ধরতাম, তার গাড়ি ধরে ধরে হাঁটতাম। এরকম আমার মতন হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেরা ঘুরতো, মানে কোটি কোটি ছেলেরা ঘুরতো তার গাড়ির সাথে। তাকে মায়ের সম্মান দিয়ে, মায়ের আসনে অধিষ্ঠিত করে এদেশের যুব সমাজ, ছাত্র সমাজ, লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, আর্মি, পুলিশ, বিডিআর সব মানুষই তাকে মায়ের মর্যাদায় প্রতিষ্ঠিত করেছিল। আপনাকে আর একটা কথা বলি, দেখেন আপনি যেটা বলতেছেন এই কথার ওই প্রশ্নের আলোকে, যে ফ্যাসিস্ট হাসিনা তারেক রহমানকে ফোবিয়া করে, তারেক রহমানকে প্রত্যেক দিন সকালে টেলিভিশনে যেভাবে কথা বলতো, তাতে তারেক রহমান আস্তে আস্তে দেশীয় এবং আন্তর্জাতিক নেতা হয়ে গেছে। তারেক ফোবিয়া হাসিনার মধ্যেও ছিল, তারেক রহমানের ফোবিয়া কিন্তু তথাকথিত জামাত ইসলাম বা চরমনাই যারা বলছে সবার মধ্যেই ফোবিয়া আছে। ফোবিয়াটা থাকার কারণটা কি? উনি তো মানুষের মন জয় করেছে। ওনারা অন্ধকারে আছে, অসত্যর সঙ্গে আছে, তারেক রহমান সত্যের সঙ্গে আছে, ন্যায়ের সঙ্গে আছে, যার জন্য সবাই তাকে ভয় করছে, অন্য কিছু না। আপনার চোখটা দেখে বুঝতে পারছি দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার কথা বলতে গিয়ে আপনার চোখ দিয়ে পানি বের হয়েছে। আর কথা বাড়াবো না, আমি এই মুহূর্তে অনুষ্ঠান শেষ করে দিচ্ছি। আপনার পরিচয়টা দিয়ে অনুষ্ঠানটা শেষ করে দিচ্ছি। আমি সাবেক ছাত্রনেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয় লতিফ হলের সেক্রেটারি ছিলাম এবং প্রেসিডেন্ট ছিলাম। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসে আমি এখানে সেন্ট্রাল কৃষক দলে আছি।
পাশাপাশি বিএনপির যে 65 লক্ষ মামলা হয়েছিল, যে মামলাটা তার টোটাল তথ্যটা আমি সংগ্রহ করছি। আমার সঙ্গে আমার বন্ধু সিদ্দিকও ছিল, গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সেও ছিল, সেও কাজ করছে। পরিশেষে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দুটা স্মৃতির কথা বলি। আপনি দেখেন যে সৌদি আরবে আপনি দেখবেন যে যেখানে হলো নিম গাছ লাগানো আছে। সৌদি আরবের স্বাভাবিক টেম্পারেচার হলো 52 থেকে 53। আমি সৌদি আরবের 2টা শহরে গেছি, দামাম এবং হলো জেদ্দাতে গিয়েছি। দামামে 54 থেকে 55 ডিগ্রি টেম্পারেচার, সৌদি আরবে 53-54 ডিগ্রি টেম্পারেচার থাকে। সেই টেম্পারেচারকে মুক্তি করার জন্য উনি এই নিম গাছ লাগিয়েছিলেন। পৃথিবীর বহু দেশের মানুষ হসপিটালে ওই নিম গাছটাকে বলে কিন্তু সৌদিরা বলে গেলে জিআরটি, ইয়েস, আপনি সুন্দর কথা বলছেন, আমি সেটাতে আসছিলাম। তারপরে আজকের আধুনিক কাতার, যে কাতার বিশ্বকাপের আয়োজক হলো, সেই কাতারের অর্থনীতিকেও জিয়াউর রহমান কিন্তু চালু করার জন্য অনেক হেল্প করেছিলেন, যার জন্য কাতার কিন্তু ম্যাডামের জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন। সৌদি আরব কিন্তু বিএনপিকে, জিয়া পরিবারকে রয়্যাল সদস্য করেছে, আপনারা জানেন, তাদের রাজকীয় অতিথি করেছে। সেজন্য আমি বলবো জিয়াউর রহমানও দোয়া করবেন, তার বিধিয়াত্রার জন্য দোয়া করবেন, তার বিধবা পত্নী বেগম খালেদা জিয়া 30শে ডিসেম্বর উনি শাহাদত বরণ করছেন, তার আত্মার জন্য, রুহের জন্য দোয়া করবেন। এবং আরাফাত রহমান কোকো, তাকে কিন্তু নির্যাতন করে মেরে ফেলে দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা কিন্তু তাকে নির্যাতন করে মেরে ফেলে দিয়েছেন, তার আত্মার মাগফিরাত করবেন। পাশাপাশি আমাদের বিএনপির, আপনার পরিচয়, আপনার নামটা? আমার নাম শরীফুল ইসলাম শাওন, সাবেক ছাত্রনেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, আর বিএনপির মামলা হামলা তথ্য সেলের মেম্বার সেক্রেটারি। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এডিশনের আমার ছোট ভাই তুষারের এই সাংবাদিকতাকে স্বাগত জানাই, তার সেজন্য ভালোভাবে সাংবাদিকতা করতে পারে এবং আমাদের জন্য বিএনপিকে বেশি বেশি প্রচার প্রচারণায় নিয়ে আসে, সেজন্য আমি এই চ্যানেলের শুভকামনা করছি। ধন্যবাদ।